স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি সাদিয়া লাবনী। দর্শক, অর্থনীতির প্রাণ শক্তি ব্যাংক খাত, কিন্তু আমরা সম্প্রতি দেখছি যে ব্যাংক খাতে নানান ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। উচ্চ খেলাপি ঋণ, গ্রাহকের অনাস্থা, সুশাসনের ঘাটতি সহ নানান সংকটে জর্জরিত আসলে ব্যাংক খাত। নতুন করে আবার একটা বিষয় আমরা দেখছি, ইসলামী ব্যাংক নিয়ে একটা অস্থিরতাও চলছে। আসলে ব্যাংক খাতের স্থিতিশীলতা ফেরাতে করণীয় কি এবং কোন দিকে যাচ্ছে, আসলে আমরা এসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। স্যার, আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। শুরুতেই বলেছি যে ব্যাংক খাতে নানান ধরনের অস্থিরতা চলমান, যেটার আসলে আমরা 24 পরবর্তী সময়ে দেখেছি, সেটার স্থিতিশীলতা আসলে কতটা ফিরলো এবং কি দেখছেন আপনি? আসলে ব্যাংকিং খাত এটা তো ডেফিনেটলি কাস্টমার বলেন বা জনগণের আস্থার উপরে নির্ভরশীল। একদিকে আস্থা নষ্ট হচ্ছে, অন্যদিকে আস্থা নষ্ট হওয়ার পিছনে আসলে ব্যাংকগুলো নিজেরাও অনেকাংশে দায়ী। আমি বলবো সেন্ট্রাল ব্যাংকও অনেকাংশে দায়ী। এখন যে অস্থিরতা চলছে বিশেষ করে ইসলামী ব্যাংক নিয়ে, এই যে গ্রাহকরা একটা ডিমান্ড করলো যে আমরা এই নতুন চেয়ারম্যানকে চাই না, এবং তার কাছে বাংলাদেশ ব্যাংক বোর্ড ডাউন করলো। এটা আসলে আমি খুব একটা ভালো মনে করি না, কারণ আসলে গ্রাহকরা কি ঠিক করে দিবে ব্যাংকের চেয়ারম্যান কি হবে? এটা বোর্ড ঠিক করবে, বা এটা সেন্ট্রাল ব্যাংক ঠিক করতে পারে। সেন্ট্রাল ব্যাংক যাকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছিল সে ভদ্রলোক বাংলাদেশ ব্যাংকের মানে বহুদিন কাজকর্ম করেছেন, সেখানে এক্সিকিউটিভ ডিরেক্টর ছিলেন, পরবর্তীকালে ডিএমডি, পরবর্তীকালে আপনার ডেপুটি গভর্নর হয়েছেন। সুতরাং ওনার তো ব্যাপক ব্যাংকিং এক্সপেরিয়েন্স। সো এই ধরনের একটা লোক নমিনেট করা, এটা ডেফিনেটলি এটা অ্যাকসেপ্ট না করার কিছু নেই। আর কাস্টমারও তো অ্যাকসেপ্ট করা বা না করার কিছু না, তাই না? ইসলামী ব্যাংকে আজকেও কিন্তু এই যে গভর্নর বা চেয়ারম্যান পরিবর্তন বা চেয়ারম্যানকে নিয়োগ বাতিল করার পরও কিন্তু নানা আন্দোলন চলছে। আজকেও ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে যারা আছেন তারা আজও একটা কর্মসূচিতে গিয়েছেন। আমরা আমাদের সহকর্মী সেখানে আছেন, আমরা একটু কথা বলে ফিরছি। সাগর, আপনি শুনছেন আমাকে? সাগর, আজকে ইসলামী ব্যাংকের এই সচেতন গ্রাহক ফোরামের কর্মসূচি ছিল স্মারকলিপি প্রদান করা, সবশেষ খবর কি আছে আপনার কাছে? লাবণী, আপনি জানেন যে অল্প কিছুক্ষণ আগে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরাম থেকে বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের যে গভর্নর তার বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। সেই স্মারকলিপিতে ইসলামী ব্যাংকের যারা সচেতন গ্রাহক তারা মোটা দাগে 7টি দাবি জানিয়েছেন। তার দাবিগুলোর মধ্যে প্রধান একটি দাবি হচ্ছে সরকার যে প্রশাসক নিয়োগ দিয়েছে ইসলামী ব্যাংকে তার আস্থা ফেরাতে একটি পূর্ণাঙ্গ বোর্ড গঠন করতে হবে এবং বোর্ডে যারা থাকবেন তারা অবশ্যই সৎ, যোগ্য এবং নিরপেক্ষ হবেন এবং তারা পেশাদার হবেন, এমনটি প্রত্যাশা গ্রাহক ফোরামের। এছাড়াও বিতর্কিত এস আলমের যে মালিকানা নেয়ার যে ঘটনাটি সেটিও তারা প্রতিবাদ হিসেবে দেখছেন এবং সেখান থেকে প্রত্যাহার করতে চাচ্ছেন। তো এই সমস্ত কথার দাবি দাবা নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে আছেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নূর নবী। আমি তার সঙ্গে কথা বলতে চাচ্ছি। আমি জানতে চাই আপনার কাছে, নূর নবী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের বিজনেস টাইমসে। আপনার কাছে মোটা দাগে প্রশ্ন, আজকে যে 7 দফা দাবি বা স্মারকলিপি আপনারা যে গভর্নরের কাছে পেশ করলেন, সেই দাবির আলোকে আসলে তার প্রতিক্রিয়া কি ভেতরে দেখলেন এবং আপনার সামনে পরিস্থিতি কেমন মনে হচ্ছে গ্রাহক ফোরামের পক্ষ থেকে? ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পক্ষ থেকে আমাদের সুনির্দিষ্ট 7 দফার দাবি, এটা আমরা স্মারকলিপি আকারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের প্রশাসক নিয়োগ করা হয়েছে। আমাদের দাবি হলো শুধু প্রশাসক একজন মাত্র ব্যক্তি, তাকে দিয়ে এত বড় একটি প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। সেই কারণে অনতিবিলম্বে একটা পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদ তৈরি করতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইসলামী ব্যাংক বিষয়ে তিনি মিটিং করছেন, এই বিষয়টা ওনাদের আলোচনার টেবিলে আছে। আমরা আশা করি যে আমাদের এই দাবিগুলো আজকের বৈঠকে এগুলি ওনারা বিবেচনা করে সমাধান করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে অধ্যাপক নূর নবী তিনি জানাচ্ছিলেন যে গ্রাহক ফোরামের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের যে বিবৃতি অর্থাৎ এটির যে প্রতিক্রিয়া সেটি তিনি জানাচ্ছিলেন। আমি আরেকটা বিষয় জানতে চাই, আমি তার থেকে কিছুক্ষণ আগে শুনেছি যে আগামীকাল গভর্নরের সঙ্গে তাদের একটি সাক্ষাতের সুযোগ তৈরি হচ্ছে, সেটি নিয়ে আমি একটু জানতে চাই। আগামীকাল বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংকের যিনি গভর্নর তার সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিয়ে আপনারা কি কি বিষয় সেখানে তুলে ধরবেন? আগামীকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের সাথে আমাদের সরাসরি সাক্ষাৎ হবে। আমরা 5 সদস্য বিশিষ্ট একটি
কমিটি, সেখানে আমরা যাব। সরাসরি মূলত আমাদের যে 7 দফা দাবি, এই দাবিগুলো আদায় কিভাবে বাস্তবায়ন করা হবে, আদায় হবে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা বাংলাদেশ ব্যাংককে এই ক্ষেত্রে সহযোগিতা করতে চাই। আমাদের পরামর্শগুলো দিয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব, যাতে করে দ্রুত এই ক্ষেত্রে একটা সমাধান আসা যায় এবং আমাদের দাবিগুলো পূর্ণাঙ্গভাবে আদায় হয়। ধন্যবাদ অধ্যাপক নূর মোহাম্মদ। তিনি জানাচ্ছিলেন যে বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতন ফোরাম থেকে যে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে সেটির প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কি বলেছেন সে সমস্ত কথা আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। তো এই ছিল লাবণী বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের যে স্মারকলিপি প্রদান সেটির সবশেষ তথ্য। ধন্যবাদ সাগর। তৌফিক আহমদ চৌধুরী, আমরা সরাসরি শুনতে পেলাম ওনারা কি বলছে। আপনি আসলে কি বলবেন এই সচেতন গ্রাহক ফোরামের যেই দাবি, এর প্রেক্ষিতে আপনার কি বলেন? আসলে গ্রাহক, আমি তো প্রথমেই বলেছি যে গ্রাহকদের ডিমান্ডের উপর বেসিস করে কখনোই বোর্ডও নির্ধারিত হবে না বা চেয়ারম্যানও নির্ধারিত হবে না। তো এখন সচেতন গ্রাহক ফোরাম, তার মানে কি ওনারা যদি সচেতনই হন তাহলে যে আগে যে বোর্ডগুলো করা হয়েছিল সেখানে তো কেউ কোনো প্রতিবাদ করেনি, বা সকল আলম সাহেব যে সবকিছু লুটপাট করে নিয়ে গেলো, তখন তো এই সচেতন গ্রাহকদের আমরা দেখিনি। এখন হঠাৎ করে আর কীভাবে সচেতন হয়? গ্রাহক মাত্রই সচেতন, কারণ আমি কোথায় টাকা রাখবো না রাখবো এটা তো আমার ডিসিশন। সুতরাং আমি তো ডেফিনেটলি সচেতনভাবেই টাকা পয়সা রাখি। তবে যাই হোক, এই পুরো ব্যাপারটা আসলে আমরা এই ব্যাংকিং সিস্টেম ইনস্টেবিলিটি করার পিছনে আরেকটা বিরাট অবদান রাখবে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংক থেকেও প্রচুর ডিপোজিট উইথড্র হচ্ছে, তাই না? এবং এর জন্য দায়ী কারা? এর জন্য এই ধরনের আন্দোলন হচ্ছে বলেই লোকজন ভয় পেয়ে যাচ্ছে, ভয় পেয়ে সমস্ত টাকা পয়সা তুলে নিচ্ছে। তো সুতরাং সর্বোপরি আমি যেটা বলতে চাই, ইসলামী ব্যাংকে এখন যাকে প্রশাসক হিসাবে নিয়োগ দিচ্ছে সেও তো বাংলাদেশ ব্যাংকের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর, আর যাকে প্রথমে দেওয়া হয়েছিল সে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর বহু বছর ছিলেন, তারপরে ডেপুটি গভর্নর পর্যন্ত হয়েছেন। সুতরাং তাদের অভিজ্ঞতার মধ্যে তো তেমন কোনো ডিফারেন্স নাই, তাই না? বরঞ্চ আগের জন অনেক বেশি অভিজ্ঞ ছিলেন। তবে যাই হোক, মানে মূল কথা হচ্ছে যে আমি মনে করি বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্তগুলো নিয়েছিল, আগেও যেটা নিয়েছিল, এগুলো সঠিক ছিল এবং বাংলাদেশ ব্যাংক কোনোভাবে বোর্ড ডাউন করা ঠিক হয়নি। এখন যে বোর্ড ডাউন করেছে, বোর্ড ডাউন করার ফলে কিন্তু সিস্টেমের মধ্যে একটা খারাপ মেসেজ যাবে। তাহলে অন্য অন্য ব্যাংকও তাই করবে। কয়েকদিন পরে মধুমতি ব্যাংক এরকম করতে পারে, তারপরে মার্কেন্টাইল ব্যাংক এরকম করতে পারে, আপনার ইউসিবিএল এরকম করতে পারে, তাই না? পদ্মা ব্যাংক এরকম করতে পারে, তাই না? সুতরাং এগুলো ব্যাড এক্সাম্পল ক্রিয়েট হচ্ছে যে চেয়ারম্যান কাকে দেওয়া হবে না দেবে এটা বোর্ডের সিদ্ধান্ত, এবং সর্বোপরি বোর্ড যদি আনএবল হয় তাহলে এটা বেসিক্যালি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত। কারণ বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে আপনার ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা। কালকে বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলারটা আমি দেখলাম, যে সার্কুলার বেসে আগের চেয়ারম্যানকে সরানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করার জন্য এরা এই স্টেপ নিচ্ছে। আসলে আমি তো বলবো ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করা না, এখানে আসলে একটা গোষ্ঠীর স্বার্থ রক্ষা করার জন্য এই ধরনের স্টেপ নেওয়া হচ্ছে, তাই না? ডিপোজিটরদের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশ ব্যাংকের থেকে বেশি কনসার্ন তো কেউ হতে পারে না। সুতরাং বাংলাদেশ ব্যাংক আগে যেটা করেছিল সেটা সঠিক ছিল, এবং এই ধরনের দাবির কাছে বাংলাদেশ ব্যাংক মাথা নোয়ানোটা ঠিক না। ভবিষ্যতে এগুলো যাতে বাংলাদেশ ব্যাংক না করে আমি সেই আহ্বানই রাখবো। এই যে ইসলামী ব্যাংকের মতো একটা বড় ব্যাংকে এই ধরনের কার্যক্রম চলছে, একটা অস্থিরতা চলছে, আমরা দেখেছি যে বুথগুলা প্রায় বন্ধ করে শাটডাউনের অবস্থায় আছে, এগুলো আসলে কি মেসেজ দিচ্ছে? এগুলো তো মেসেজ দিচ্ছে, এগুলো হচ্ছে ওদের প্রতিবাদের ভাষা, তাই না? সবগুলো ব্রাঞ্চ বন্ধ করে, বুথ বন্ধ করে এগুলো তারা প্রতিবাদ করছে। এগুলো ঠিক না, এগুলো কোনো অবস্থায় হতে দেওয়া যায় না, তাই না? আসলে ব্যাংক চালাবে ব্যাংকের বোর্ড, এবং বোর্ড দরকার হলে বাংলাদেশ ব্যাংক নমিনেট করবে, তাই না? সুতরাং এই মেসেজগুলো ঠিক না। এমনি আমরা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছি, তার মধ্যে যদি এই ধরনের কাস্টমাররা একটা ডিমান্ড নিয়ে আসলো সেটা আমাকে ফুলফিল করতে হবে, এগুলো করতে গেলে তো ব্যাংকিং সিস্টেম টিকবে না, এমনি টিকছে না, তাই না? খুব খারাপ অবস্থা। তার মধ্যে যদি আবার এগুলোও করে তাহলে তো ডেফিনেটলি ব্যাংকিং সিস্টেম অবস্থা আরো খারাপ হবে। যে তৌফিক আহমদ চৌধুরী, আমরা আবার আলোচনায় ফিরবো, একটা বিরতি নিয়ে ফিরছি। ঠিক আছে, দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত বিজনেস টাইমসে। আমাদের সঙ্গে আছেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। স্যার, ব্যাংক খাতে সুশাসনের কথা সব সময় বলা হয় এবং সব সরকার সবাই খুব সোচ্চার যে সুশাসন নিশ্চিত করতেই হবে, কিন্তু কেন এখনো আমরা সেই সুশাসনের নিশ্চয়তা পেলাম না? তাহলে সুশাসনের নিশ্চয়তা পাবেন কিভাবে? আসলে সুশাসনটা প্রয়োগ করবে কে উপর থেকে? প্রয়োগটা দেখতে হবে বাংলাদেশ ব্যাংকের।
তবে বাংলাদেশ ব্যাংকের মনিটরিং যদি উইক হয়, বাংলাদেশ ব্যাংক যদি এগুলো ঠিকমতো বাস্তবায়িত না করতে পারে, তাহলে ডেফিনেটলি যেটা বাংলাদেশ ব্যাংক করার দরকার, বোর্ডগুলো ভেঙে দেওয়া, সেটা তো করতে পারে। কিন্তু আসলে এটার জন্য আমি সবচেয়ে বেশি রেসপন্সিবল করব আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দুইটাকে, তাই না? কারণ সুশাসন ব্যাপারটা হচ্ছে ব্যাংকগুলোর বোর্ড থাকবে এবং বোর্ডটা নমিনেট করবে শেয়ার হোল্ডাররা। ব্যাংকগুলোর বোর্ড থাকবে, বোর্ড উইল ফর্মুলেট দ্য পলিসি, ম্যানেজমেন্ট সেটা ইমপ্লিমেন্ট করবে। ম্যানেজমেন্ট কিন্তু পলিসি তৈরি করবে না, কিন্তু ম্যানেজমেন্ট ইমপ্লিমেন্ট করবে। এবং সেটা দেখাশোনা করবে কে? দেখাশোনা করবে বোর্ডের একটা অডিট কমিটি। এবং এই প্রত্যেকটা ব্যাংকের ইন্টারনাল কমপ্লায়েন্স এবং ইন্টারনাল অডিট যদি ভালো না থাকে, তাহলে বাংলাদেশ ব্যাংক বাইরে থেকে যতই সুপারভিশন করুক, কোনো সুপারভিশন কাজে আসবে না। সুতরাং এইগুলো না হওয়ার পিছনে আমি 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 মূলত মনে করি আমাদের গভর্নমেন্ট, আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং বিশেষ করে বোর্ডগুলোর যে যারা নাকি ডিরেক্টর আছেন, আসলে মালিক পক্ষ, তো তারা সবাই মিলেই দায়ী। এই যে 5 আগস্টের পর অনেকগুলো ব্যাংকের বোর্ড আবার নতুন করে করা হলো, রিস্ট্রাকচার করা হলো। হ্যাঁ, কি হলো? তারা তো তেমন কিছু করতে পারলো না, এবং সেটার ব্যাপারে কিন্তু বাংলাদেশ ব্যাংক কোনো কোশ্চেন করে না। এই যে বোর্ডগুলো রিস্ট্রাকচার করে দিল, তাদেরকে অনেক লিকুইডিটি সাপোর্ট দেওয়া হলো, তাদেরকে অনেক টাকা পয়সা দেওয়া হলো, কিন্তু ব্যাংকগুলো তো খুললো না, তাই না? সে ব্যাপারে কিন্তু কোনো কোশ্চেন করা হচ্ছে না। তো এই সমস্ত কোশ্চেন না করলে তো তারা বুঝে ফেলবে যে আমাদের কোনো দায়িত্ব নেই, এবং এইটা কোশ্চেন না করার জন্য দায়ী কে? বাংলাদেশ ব্যাংক, তাই না? তো সুতরাং বাংলাদেশ ব্যাংক উচিত ছিল, এত লিকুইডিটি সাপোর্ট দিল, একটা রিস্ট্রাকচার্ড ব্যাংকও কিন্তু তার আগের জায়গায় ফেরত আসতে পারলো না। কিন্তু সেগুলো তো করলোই না, না করে আবার কী করলো, পরবর্তীকালে 5টা ইসলামী ব্যাংকে নিয়ে একত্রিত হয়ে মার্চ করে দিল। আবার এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়েও গন্ডগোল শুরু হলো, তাই না? তো এগুলো আসলে বাংলাদেশ ব্যাংকের 5টা ব্যাংকে যে মার্চ করার যে প্রক্রিয়া, মোটামুটি একটা নাম দেওয়া হলো, সবকিছুই হলো, সম্মিলিত ইসলামী কি দাঁড়ালো আসলে? কি দারুণ! এবং এটা যে সাকসেসফুল হবে না সেটা আমরা আগে থেকে প্রেডিক্টও করেছিলাম, এবং বাংলাদেশ ব্যাংকে সেটি বলা হচ্ছিল যে তোমরা কেন এগুলোকে মার্চ করতে গেছো। প্রথমত মার্জিং প্রসেসটা এটা একটা ভলান্টারি প্রসেস, এটা উপর থেকে চাপিয়ে দেওয়া যায় না, যে কে কার সাথে মার্চ করবে এটা চাপিয়ে দেওয়া যায় না। সুতরাং এটা ভলান্টারিলি হয়নি, এটা আসলে উপর থেকে চাপিয়ে দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, সবচেয়ে বড় কথা হলো, কেন সরকার তার নিজের টাকা দিয়ে এই প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলোকে বেল আউট করবে, তাই না? এটাও করা ঠিক করে। এখন যে এই যে মার্জিংগুলো যে হয়েছে বিভিন্ন অসম ব্যাংকগুলোর মধ্যে, যার ফলে এই প্রবলেমগুলো শুরু হচ্ছে। কারণ কারো মানে লায়াবিলিটি অনেক বেশি, কারো ডিফল্ট লোন অনেক বেশি, কারো ক্যাপিটাল শর্টফল অনেক বেশি, কারো কম, এভাবে মার্জ হয় না। মার্জ হয় সাধারণত একটা দুর্বল ব্যাংকের সাথে একটা সবল ব্যাংকের, বা সবলেও মার্জ হতে পারে, কিন্তু সবগুলো দুর্বল মিলে মার্জ করে না। কিন্তু আমাদের এখানে সেটাই হয়েছে, এবং যার জন্য আলটিমেটলি প্রবলেমগুলো দেখা যাচ্ছে। আমানতকারীদের মানে কষ্ট আসলে চোখে দেখার মতো না। আমরা দেখেছি যে তাদের লাগাতার আন্দোলন আমরা দেখেছি, এবং বলা হচ্ছে এখানে আসলে আমানতকারীর যে হয়তোবা মানে আমানতকারীরা আসলেও ব্যাংকের গ্রাহক কিনা, এরকম প্রশ্ন উঠেছে। কিন্তু কিছু তো নিশ্চয়ই আছে যারা আসলে আমানতকারীরা, ওই 5টা সম্মিলিত ব্যাংকের আমানতকারীরা আসলে ব্যাংকের গ্রাহক ছিল। যাই হোক, এখানে আরেকটা মজার ব্যাপার দেখেন, ওখানকার আমানতকারীরা কিন্তু ডিমান্ড করেছিল তাদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে, তাই না? আর ইসলামী ব্যাংকের আমানতকারীরা কিন্তু আপনার করতেছে, তারা কিন্তু ফেরত পাওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড না, তারা ইন্টারেস্টেড হচ্ছে চেয়ারম্যান চেঞ্জ করার। দুইটা কিন্তু দুই ধরনের পরিবেশ, তাই না? সুতরাং এগুলোর পিছনে নিশ্চয়ই আরো এর খুব গভীরভাবে পর্যালোচনা করা উচিত। এগুলোর পিছনে মানে আরো কিছু কারণ থাকতে পারে। কিন্তু এই 5 ব্যাংকের যে আমানতকারী, তাদের অর্থ ফেরার নিশ্চয়তা কিন্তু তারা ঠিক কবেও তারা পুরো অর্থ পাবে, এই যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এটা তো দিতে হবে। কারণ ব্যাংকগুলো জনগণের কাছ থেকে, ডিপোজিটরের কাছ থেকে টাকা নিয়েছে, ব্যাংকের এখন টাকা ফেরত দিতে হবে। আর এই ব্যাংকগুলোকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সুতরাং বোথ বাংলাদেশ ব্যাংক অ্যান্ড দ্য ব্যাংকস আর রেসপন্সিবল টু দ্য ডিপোজিটর। তাদের টাকা ফেরত দিতে হবে, কোনো উপায় নেই, তাই না? তো সুতরাং এরা এখন যে যত কথাই বলুক না কেন, এই টাকা ফেরত দিতে হবে। কারণ আমরা থিওরিটিক্যালি বলি ব্যাংকগুলো ফলো করে ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স, তাই না? ইনডিরেক্ট মোড অফ ফাইন্যান্স ব্যাংকগুলো যেহেতু ফলো করে, তো সুতরাং ব্যাংকে টাকা ফেরত দিতে হবে, এবং ব্যাংকের লাইসেন্স যেহেতু বাংলাদেশ ব্যাংক দিয়েছে, সুতরাং বাংলাদেশ ব্যাংকেও দায়ী থাকতে হবে। এই যে আমাদের বিনিয়োগ নেই, বিদেশি বিনিয়োগ নেই, দেশি বিনিয়োগ নেই, না প্রায় একদম টানা কয়েক বছর ধরেই বিনিয়োগে প্রচন্ড খরা দেখা যাচ্ছে। ব্যাংক খাতের যে আস্থা সংকট, এইটা আসলে বিনিয়োগকে কিভাবে প্রভাবিত করছে? না, ডেফিনেট ব্যাংকিং খাত তো হচ্ছে একটা বড় একটা খাত, এবং বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সিস্টেমটি তো ব্যাংকের উপর নির্ভরশীল।
এখন এই ব্যাংকগুলোর মধ্যে যদি দুরবস্থা থাকে, ব্যাংকগুলো যদি এই ধরনের আন্দোলন চলতে থাকে, এই ধরনের একদিকে আপনার ডিপোজিটরদের আন্দোলন, অন্যদিকে এই কাস্টমাররা বিভিন্ন ধরনের ডিমান্ড করবে, এগুলো দেখলে তো বিদেশি বিনিয়োগ বিনিয়োগকারীরা আসবে না। আসবে না, জীবনও আসবে না। স্যার একদম শেষের দিকে চলে আসছে, আপনি ছোট করে যদি একটু বলেন ব্যাংক খাতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিতে আসলে সরকারের এই মুহূর্তে কি ধরনের সংস্কার করা সবচেয়ে জরুরি? সরকারের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে তাদের কোনো পলিটিক্যাল কমিটমেন্ট নেই। সুতরাং পলিটিক্যাল কমিটমেন্ট ইজ দ্য ফার্স্ট থিং, যে ইয়েস আমি ব্যাংকগুলোকে ঘুরাবো, ব্যাংকগুলোকে আমি টার্ন অ্যারাউন্ড করবো, এই কমিটমেন্টই তো নেই সরকারের, তাই না? এক একজন আসে সব ভাষা আইডিয়া টাইডিয়া নিয়ে, তাই না? সুতরাং আপনি যদি ডিটারমাইন থাকেন যে আমি ব্যাংকগুলোর অবস্থা পরিবর্তন করব, কোনো শক্তি আছে বাংলাদেশে এগুলোকে ঠেকানো? কোনো শক্তি নেই। সুতরাং সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট এবং বাংলাদেশ ব্যাংকের দৃঢ় ম্যানেজমেন্ট, তাই না? এই দুইটা জিনিসই পারে। পৃথিবীতে কোনো এক্সাম্পল নাই যে সেন্ট্রাল ব্যাংক, শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক ছাড়া ব্যাংকগুলোর অবস্থা পরিবর্তন করা গেছে। সুতরাং সরকারের পলিটিক্যাল কমিটমেন্ট এবং শক্তিশালী সেন্ট্রাল ব্যাংক, এই দুইটা জিনিসই পারে ব্যাংকগুলোর এই অবস্থা পরিবর্তন আনতে। কিন্তু এই দুইটার তো কোনোটাই প্রেজেন্ট নাই বাংলাদেশে। কিন্তু বারবারই কিন্তু অর্থমন্ত্রী বলছেন যে ব্যাংক খাতে সুশাসন নিশ্চিতের সর্বোচ্চ অগ্রাধিকার তাদের, এবং এখানে কোনোভাবেই পরিবারতন্ত্র বা রাজনৈতিক কোনো লোক এগুলো সবাই দেয়া লিপ হবে না। সার্ভিস দিয়ে যাচ্ছে আর কি, মুখে, এগুলো মুখে বলা, আসলে তা না, আসলে তা না। ওগুলো খেলাপি যদি থাকে- ঋণেরও আমরা দেখেছি যে কিছুদিন জিনিস, কমে গেল একই এবং জিনিস। লাস্ট দেখলাম যে আবার বাড়লো। আবার এটা কেন বাড়লো। হলো? নানান ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে খেলাপি ঋণ কমাতে। না, লাস্টে বাড়ার পিছনে মূল কারণগুলো হচ্ছে, এখন তো আগে যিনি গভর্নর ছিলেন উনি তো মানে প্রথমে বলছেন আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ফলো করব। তা আপনি যখন ঋণগুলো দিয়েছেন তখন যে হিসাবে খেলাপি হতো সেটা ছিল ওল্ড প্র্যাকটিস, কিন্তু আপনি যখন নিউ প্র্যাকটিসে আসলেন তখন তো আপনার ডেফিনেটলি খুব তাড়াতাড়ি খেলাপি হয়ে যায়, যার জন্য খেলাপিটা আপনার বেড়ে। এখন কিন্তু আসলে নতুন করে খেলাপি ঋণ দেওয়া হয়নি কিন্তু, কারণ এই রেজিম চেঞ্জের ফলে কিন্তু ডেফিনেটলি ব্যাংকগুলোতে একটু হলেও সচেতনতা সচেতন আসছে। হয়েছে। আপনাকে কিন্তু- অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আপনাকেও যুক্ত হওয়ার ধন্যবাদ। জন্য। আপনাদেরও ধন্যবাদ। দর্শক, ব্যাংক খাতে আস্থার সংকট, এই বিষয় নিয়ে আমাদের আলোচনায় ছিলেন বিআইবিএম এর সাবেক মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।